নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, চিঠি। ভূতটাকে আমি দেখেছিলাম পুরনো পোস্ট অফিসের বাড়িতে। সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে আসছি। কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করছে না। নদীর একটা দিক ভাঙতে ভাঙতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিলে ফেলল। পুরনো পোস্ট অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র 20 গজ দূরে জল, তখনই প্রমাদ বুঝে সরকার তরফ থেকে অফিসটা শহরের মাঝখানে তুলে আনেন। পুরনো বাড়িটা নদীগর্ভে যাওয়ার জন্য মৃত্যুদণ্ডাদেশ পেয়ে একা পোড়ো বাড়ির মতো দাঁড়িয়ে রইল। তার 20 গজ দূর নদীর পার আরো খানিক ভাঙল, আরো খানিক, আরো খানিক। ভাঙতে ভাঙতে একদিন সেই জল এসে বাড়ির ভিত ছুঁয়ে ফেলল। তলা থেকে ধুয়ে নিয়ে গেল মাটি। কিন্তু সে সময় বর্ষার পর জলে মন্দা লেগে যাওয়ায় সে বছরের মতো পুরনো পোস্ট অফিসের বাড়িটা বেঁচে যায়। কেবল নদীর দিকটায় ভিতের জোর কমে যাওয়ায় একটু কাত হয়ে দাঁড়িয়ে রইল। তার বারান্দার দুটো মোটা থাম ভেঙে ছাদের একটা অংশ নেমে এসে আড়াল দিল। নৌকা বেয়ে নদী দিয়ে যেতে যেতে চেয়ে দেখলে মনে হতো ঠিক যেন নতুন বউ ঘোমটা দিয়েছে লজ্জায়, যেমন নতুন বউরা খাটে এসে নৌকা দেখলে দেয়। ওইভাবেই রয়ে গেল বাড়িটা। কেউ সে বাড়ির দখল নেয়নি। কেবল তার জানালা দরজাগুলো গরিব গুরবোরা খুলে নিয়ে গেল। কিছু আলগা ইট নিয়ে গেল লোকজন। কিন্তু পিসার হেলান স্তম্ভের মতো সেই হেলা বাড়িতে কেবল নদীর বাতাস বইত দীর্ঘশ্বাসের মতো। আর ছিল বাদুর, ইঁদুর, চামচিকে, সাপখোপ আর উদ্ভিদ। গাছের জান বড় সাংঘাতিক। তারা ভিত ফাটিয়ে গজায়, দেওয়ালে শেকড় দিয়ে গর্ত খুঁড়ে ফেলে। তাই এরাই সব ছিল, আর কেউ নয়। তখন আমি ছোট, বছর 7-8 বয়স হবে। সে বয়সটা ধর্মই এই যে পৃথিবীর সব কিছু হাঁ করে দেখি, সব কথা হাঁ করে শুনি। কিছু বোকাশোকাও ছিলাম। বড়রা কেউ সঙ্গে না থাকলে যেখানে সেখানে যাওয়া বারণ ছিল, যাওয়ার সাহসও ছিল না। তখন দাদু বিকালবেলায় প্রতিদিন এক হাতে আমার হাত, অন্য হাতে লাঠি নিয়ে বেড়াতে বেরোতো। সব দিন একদিকে বেড়ানো হতো না, তবে প্রায় দিনই আমরা নদীর পাড়ে যেতাম। নদী শহরের ভিতরে ঢুকে এসেছে, কাজেই বেশি দূর যেতে হয় না। একটু হাঁটলেই নদী। শহর বাঁচানোর জন্য বাঁধের ব্যবস্থা হয়েছে। চাই চাই পাথর, মাটি সব ফেলা হচ্ছে। শীতকাল তখন। বিশাল বিস্তীর্ণ চর ফেলে নদী আবার অনেকটা উত্তরে সরে গেছে। সে চরের মাটি চন্দনের মতো নরম, তার উর্বরতা খুব। সেই মাটিতে বিষয়ী বিচক্ষণ লোক চাষ দিয়েছে। জমির কোনো দাবিদার নেই, যে চষে তার। চমৎকার গাঢ় সবুজ সব ফসলের সতেজ চেহারা নদীর মারকুটে ভয়ঙ্করতাকে ঢাকা দিয়েছে। সেই ফসলের জল যোগান দিয়ে তীরে নদীটা বয়ে যাচ্ছে ক্ষীণ 3-4টে ধারায়। আমি আর দাদু সেই নদীর পাড়ে দাঁড়াতাম। দাদু লাঠিটা তুলে দূরের দিকে দেখাতেন, বলতেন, ওই যে কাকতাড়ুয়া কেলেহারি দেখছ, ওইখানে ছিল একটা বহু পুরনো ডুমুর গাছ। ওর তলায় 50-60 বছর আগেও রাম পণ্ডিতের পাঠশালা ছিল। আর ওই যে ডালের খেতে একটা খোড়ো ঘর, ও ছিল ডাকাতে কালীবাড়ি। এখন দেখে বোঝাই যায় না ওই নদীর ওপর দিয়ে
একটা সুরকি বাঁধানো সড়ক গিয়েছিল জমিদার বাড়ি তক। শহরের অনেকটা অঞ্চল হারিয়ে গেছে। সেই অংশটুকুতে ছিল বসত, স্কুল, মন্দির, রাস্তা। সেইটুকুই সব নয়, তার সঙ্গে অনেকের বাল্য ও কৈশোরের নানা স্মৃতিচিহ্ন। কত পুরানো গাছ, পাথরঘাট, আঘাটা। দাদু নদীর ধারে এলে কিছুক্ষণ আমাকে উপলক্ষ করে সেই সব পুরনো স্মৃতির চিহ্নগুলো স্থান নির্দেশ করার চেষ্টা করতেন। তারপর চুপ করে দাঁড়িয়ে থাকতেন। নতুন ঘাট তৈরি হয়েছে, সেখানে নৌকো বাঁধা। দাদু কখনো সেই ঘাটের কাছে গিয়ে ঝিম হয়ে বসে থাকতেন। তার একদিকে লাঠি, অন্য ধারে আমি। বাঁ ধারে অনেকটা দূরে পুরনো পোস্ট অফিসের রহস্যময় হেলা বাড়ি দেখা যেত। জানালা দরজার প্রকাণ্ড হাঁগুলো শোকার্ত চোখের মতো চেয়ে আছে সজীব পৃথিবীর দিকে। ভিতরে অন্ধকার ঘুটঘুটটি। সামনের বর্ষায় যদি বাঁধ ভাঙে তো আর পৃথিবীর মেয়াদ শেষ হবে। বাঁধ না ভাঙলেও হেলাবাড়ি নিশ্চয়ই ওইভাবে রেখে দেবে আলোকে, ভেঙে ফেলবে। মুমূর্ষু বাড়িটা এই সত্যটা বুঝতে পেরেছিল। সে তাই অজানা মানুষের কাছে তার মৃত্যু সংবাদ পাঠাতো ওইসব অন্ধকার চোখের ভাষায়। বিকেল ফুরিয়ে এলে আমরা নিঃশব্দে উঠে আসতাম। একদিন ওইভাবে দাদু ধ্যানস্থ। নদীর ওপর শীতের শেষবেলার একটা অদ্ভুত আবছা আলো পড়েছে। ফসলের ক্ষেত নিস্তব্ধ, নিঃসার। একটা কুয়াশার গোলা নদী জল থেকে উঠে আসছে। ঘাটে জনহীন নৌকো বাঁধা। জলের স্রোত নেই, শব্দ নেই। সেই বয়সের যা স্বভাব, আমি উঠে কিছু দূর একা একা হাঁটলাম। কাঁকড়ার গর্ত, মানুষ ও পশুর মল পড়ে আছে, বীজ বীজে কাঁটা ঝোপ সর্বত্র। জলে একটা পচাটে গন্ধ শীতের বাতাসকে ভারী করে তুলছিল। একটা লাল বল গড়িয়ে গড়িয়ে পায়ে পায়ে নিয়ে আমি আস্তে আস্তে ছুটছি, কখনো দাঁড়াচ্ছি। দাদুর দিকে ফিরে দেখি দাদু তেমনই বসে আছেন। সাদা লাঠিটা দূর থেকেও দেখা যাচ্ছে। কোথায় একটা ইশারা ছিল, একটা ইঙ্গিতময় ষড়যন্ত্র। নদীর ভাঙা পাড় বেয়ে নেমে গিয়ে জল ছুঁয়ে শীতভাব টের পাই। বলটায় নোংরা লেগেছিল। সেটা জলে ধুয়ে উঠে আসতি ঠিক সে সময় মুখ তুলে দেখি ঠিক মাথার উপরে হেলা বাড়িটা ঝুলছে। ভিতর থেকে মাটি ক্ষয়ে গিয়ে একটা ঝুল বারান্দার মতো ঝুঁকে আমাকে দেখছে। এত কাছ থেকে ওভাবে বাড়িটাকে দেখিনি কখনো। দাদুকে তখনও দেখা যাচ্ছিল। বিকেলের হালকা অন্ধকার তাকে ঢেকে ফেলেনি তখনও। সাদা লাঠিটা তখনও ঝলকাচ্ছে। মুখ তুলে বাড়িটা আবার দেখি। বাড়িটার মাথার উপরে একটা ফ্যাকাশে চাঁদ। ভূতটাকে তখনই দেখতে পেলাম। কথাটা কিছু ভুল হলো। ভূতটাকে আসলে আমি দেখেছি কি? বোধহয় না, দেখা নয়, ভূতটাকে তখনই টের পেলাম। নদীর দিক থেকে কখনো কখনো হাওয়া দেয়, দমকা হাওয়া। একবার শ্বাস ফেলেই চুপ করে যায়। চাঁদের আলোটা তক্ষুনি একটু ঢেকে দিল কুয়াশা এসে। ঘোমটা খুলে বাড়িটা তখন চার ধারে চেয়ে দেখে নিল একটু। পায়ে পায়ে আমি খাড়া পাড় বেয়ে উঠতে লাগলাম। কোনো কারণ ছিল না, কেবল মনে হলো একটু বাড়িটা দেখে আসি তো। কিন্তু দেখার কিছু ছিল না। চারধারে ভাট আর শ্যাওড়ার জঙ্গল। বিছুটির পাতা ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে আছে।
দু একটা বড় নিম গাছ। এসব পার হয়ে অন্ধকার দরজার কাছে গেলে দেখা যায় ভিতরে গভীর অন্ধকার, ধুলোর ধূসরতা। চামচিকে ডেকে ওঠে। একটা বাদুড় ডানা ভাসিয়ে শূন্যে ঝুলে পড়ে আচম্বিতে। দাঁড়িয়ে থাকি, অন্ধকার ছুঁয়ে আসে চোখে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পাই বড় ঘরটার মেঝে একটা চিঠি পড়ে আছে। একটা চিঠি, আর কিছু নয়। একটার পর একটা বাদুড় অন্ধকারের আভাস পেয়ে জানালা দরজা দিয়ে উড়ে যাচ্ছে। জ্যোৎস্নায় ঝুলে পড়ছে নদীর ওপরকার শূন্যতায়। ব্যস্ত চামচিকেরা ডাকছে পরস্পরকে। পুলিশ গন্ধ নাকে এসে লাগে। দাঁড়িয়ে থাকি, একটা চিঠি পড়ে আছে ঘরে। কার চিঠি? কাকে লিখেছে? কে ফেলে গেল ওইখানে? একসঙ্গে অনেকগুলি শব্দ ওঠে। নিম গাছে ফিসফিস হাওয়া কথা কয়। তক্ষক ডেকে ওঠে নিজস্ব ভাষায়। বাড়িটার ভিতরে নিচে অদৃশ্য জলের শব্দ হয়। কার চিঠি? কার চিঠি? দাঁড়িয়ে থাকি। চিঠিটা পড়ে আছে ধুলোয়, সাদা চৌকো। সন্ধে হয়ে এলো। আলো জল থেকে তুলে নেয় তার শরীর। নদীর পরপারে ঘোর লাগা অন্ধকার। বেলা যায়। কথা হয়। সে কেমন কথা কে জানে, কিন্তু তবু জানি চারধারে কথা হয়। গাছের, জলের, বাতাসের, কীটপতঙ্গের। প্রাণপণে তারা করে বার্তা বিনিময়। সেরকমই একটা কথা চারধারে তৈরি হয়ে থাকে। হঠাৎ উত্তর পাই, তোমার নাও। প্রকাণ্ড অন্ধকার ঘরের মেঝে চিঠিখানা পড়ে আছে। সাদা চৌকো। তুলে নাও, ও চিঠি তোমার জন্যই পড়ে আছে। আমার চার ধার অপেক্ষা করছে, দেখছে চিঠিটা আমি তুলে নিই কিনা। আমি নিলাম না। দাদু দূর থেকে ডেকেছিল, কোথায় গেলে ভাই? আমি মুখ ফিরিয়ে নিলাম। মাথা নেড়ে বললাম, না, নেব না। উত্তর পেলাম, যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, একদিন না একদিন এই চিঠি ঠিক তোমার ঠিকানা খুঁজে যাবে। চিঠি পাবে, চিঠি পাবে। ভূতটা আমি দেখেছিলাম সেই প্রথম ও শেষবার পুরনো পোস্ট অফিসের বাড়িতে। ঠিক দেখা একে বলে না, অনুভব করা। একটা প্রকাণ্ড ঘর, ধুলোটে মেজে, একটা সাদা চৌকো চিঠি পড়ে আছে। ভয় করে না, তবে চোখে জল আসে কখনো কখনো। বয়স হলো, কবে সেই শহর ছেড়ে চলে এসেছি, কত দূরে, কিন্তু ঠিক জানি চিঠি পাবো, চিঠি পাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চিঠি গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।